আজকের আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইড গ্যাস H2S। এটাকে সালফিউরেটেড হাইড্রোজেনও বলে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের প্রস্তুতি, তার ধর্ম, ব্যবহার, শনাক্তকরণ সবই আজকের আলোচনা করব। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরির জন্য আমাদের কি কি লাগবে, রসায়নাগারে বা পরীক্ষাগারে আমাদের হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির জন্য লাগে ফেরাস সালফাইড, এর সাথে লাগে লঘু বা ডাইলুট H2SO4। ফেরাস সালফাইডের সঙ্গে এই লঘু H2SO4 এর বিক্রিয়ায় সাধারণ তাপমাত্রায় কিন্তু হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস তৈরি হয়। এর সাথে তৈরি হয় ফেরাস সালফেট। এই যে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হলো, এখানে একটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখবে যে এখানে ফেরাস সালফাইড কিন্তু কঠিন, আর লঘু সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা তরল বা লিকুইড। এই যে তৈরি করলাম আমরা ফেরাস সালফাইডের সাথে লঘু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া হাইড্রোজেন সালফাইড, এটার জন্যে আমাদের পরীক্ষাগার প্রস্তুতিতে একটা অ্যাপারেটাসের সেটিংস আছে, সেটা হলো উলফের বোতল। উলফের বোতল হলো দু মুখওয়ালা একটি কাঁচের বোতল। দেখো, এই যে কাঁচের বোতলটা, কাঁচের বোতলে দুটি মুখ আছে। এটা হলো উলফের বোতল। এর একটি মুখে কর্কের ছিপি দিয়ে আমরা এটাকে বলা হয় দীর্ঘ নল ফানেল। এইখানে একটা ফানেল লাগানো আছে, এটাকে বলা হয় দীর্ঘ নল ফানেল। এই নলটা অনেক বড় বলে দীর্ঘ নল ফানেল বলা হয় এটাকে। আর একটা মুখে এই কর্কের ছিপি আছে, কর্কের ছিপি দিয়ে আর একটা নল লাগানো হয়, এটাকে বলা হয় নির্গম নল। এই নির্গম নলে দুবার কিন্তু সমকোণে বাঁকানো। নির্গম নলটা একবার দেখো এইখানে এই সমকোণে বাঁকানো, আবার এই দিকে সমকোণে বাঁকানো। এই যখন সেটিংসটা করে নেব, অর্থাৎ এই যে কর্কের ছিপি দিয়ে যখন দীর্ঘ নল ফানেল বা নির্গম নলগুলো সেট করব, ওই কর্কের ছিপির গায়ে কিছুটা গ্লিসারিন লাগিয়ে নেওয়া হয়। নিয়ে এই কর্কের ছিপির গায়ে যাতে সুন্দর করে সেটিংস হয় দুটো নল, অর্থাৎ বাইরের বাতাস ভেতরে যাতে যেতে না পারে, বা ভেতরে যে গ্যাসটা তৈরি হবে সেটা যাতে বাইরে যেতে না পারে, সেই জন্য ভালো করে বায়ু নিরুদ্ধ করে নেওয়া হয়। এবার এই ছিপিটা আটকানোর আগে এখানে ফেরাস সালফাইড FeS এখানে নিয়ে নেওয়া হয়, FeS। এবার এই দীর্ঘ নল ফানেল দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড, যেটা তোমাদের বলছিলাম, সেটা ঢালা হয়। খেয়াল রাখতে হবে লঘু সালফিউরিক অ্যাসিড এমনভাবে ঢালা হবে এই দীর্ঘ নল ফানেল দিয়ে, যাতে করে দীর্ঘ নল ফানেলের নিচের অংশটা এই লঘু সালফিউরিক অ্যাসিডে কিন্তু ডুবে থাকে। আর আরেক দিক খেয়াল রাখতে হবে নির্গম নলটার যে প্রান্ত, সেই নির্গম নলটার প্রান্ত কিন্তু এই লঘু সালফিউরিক অ্যাসিডের থেকে বেশ খানিকটা উপরে থাকবে। এই সেটিংস হয়ে যাওয়ার পরে এইবারে কি করব আমরা, সাধারণ তাপমাত্রায় যখন এই লঘু সালফিউরিক অ্যাসিড আর ফেরাস সালফাইড পরস্পরের সংস্পর্শে এলো, তখন কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হতে শুরু করলো। সেই হাইড্রোজেন সালফাইড গ্যাস এখানে উৎপন্ন হয়ে এই নির্গম নল দিয়ে বেরিয়ে যাবে। হাইড্রোজেন সালফাইড বাতাসের চেয়ে ভারী বলে এখানে আমরা যদি গ্যাস জার রাখি, হাইড্রোজেন সালফাইডটা কিন্তু এই গ্যাস জারে জমা হবে এবং বায়ু উপরের দিক দিয়ে বেরিয়ে যাবে। এটাকে বলা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ। বায়ুর ঊর্ধ্ব অপসারণ। এই বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা কিন্তু হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাসকে আমরা কি করলাম, সংগ্রহ করলাম। এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাসটা আমরা সংগ্রহ করে নিলাম, এটা আমরা কিন্তু ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইড গ্যাস এইভাবে আমরা প্রস্তুত করতে পারি। এইবারে আমরা আসব হাইড্রোজেন সালফাইডের ধর্ম নিয়ে।
হাইড্রোজেন সালফাইডের ধর্ম আলোচনার আগে একটা ছোট্ট জিনিস বলে নিই। এখানে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার জন্য কিন্তু আমরা ব্যবহার করেছিলাম ডাইলিউট সালফিউরিক অ্যাসিড বা লঘু সালফিউরিক অ্যাসিড। এখানে যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড নিতাম তাহলে কি অসুবিধা হতো না, আমরা যদি গাঢ় H2SO4 নিতাম, এই গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট বা জারক দ্রব্য। এই গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করলে এই যে হাইড্রোজেন সালফাইড এখানে তৈরি হয়েছে, এই হাইড্রোজেন সালফাইডের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু রিয়াকশান করে ফেলবে। গাঢ় সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হাইড্রোজেন সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু সালফারের একটা অধক্ষেপ দেবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস দেবে, আর জল উৎপন্ন হবে। অর্থাৎ আমাদের যে দরকার হাইড্রোজেন সালফাইড পাওয়ার, সেই হাইড্রোজেন সালফাইডটা কিন্তু আমরা আর পাবো না। ওই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে এই দিকটাতে, হাইড্রোজেন সালফাইড তৈরির জন্য কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড নয়, আমরা নেব কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড, এটা খেয়াল রাখতে হবে। এবারে যেটা বলছিলাম আমি আসি হাইড্রোজেন সালফাইডের ধর্ম। হাইড্রোজেন সালফাইড হলো, তোমরা সবাই মোটামুটি শুনে থাকবে, পচা ডিমের মতো গন্ধযুক্ত একটি গ্যাস। হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস, এবং এই হাইড্রোজেন সালফাইড গ্যাসটা বেশি পরিমাণে যদি আমাদের নিঃশ্বাসের সঙ্গে যায় তাহলে আমাদের মাথা ধরিয়ে দেয়, এবং এর কিন্তু ছোট্ট একটা হালকা হলেও অল্প হলেও বিষক্রিয়া কিন্তু আছে। খুব বেশি মাত্রায় আমাদের নিঃশ্বাসের সঙ্গে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত কিন্তু ঘটতে পারে। এটা হলো হাইড্রোজেন সালফাইডের একটা ভৌত ধর্ম। হাইড্রোজেন সালফাইড, এই যে বলছিলাম H2S, এ কিন্তু আম্লিক। ঠান্ডা জলে হাইড্রোজেন সালফাইড কিন্তু অল্প মাত্রায় দ্রাব্য, কিন্তু গরম জলে হাইড্রোজেন সালফাইড দ্রবীভূত হয় না। যখন আমরা হাইড্রোজেন সালফাইডকে জলে দ্রবীভূত করি, জলে দ্রবীভূত করলে হাইড্রোজেন সালফাইড কিন্তু এইভাবে আয়নাইজ করে, আবার এটা আবার পরে ডিসোসিয়েট করে সালফাইড আয়ন উৎপন্ন করে। অর্থাৎ এই যে দেখো, অ্যাকুয়াস সলিউশানে বা জলীয় দ্রবণে দুটি হাইড্রোজেন দিচ্ছে, ওই জন্য এই যে হাইড্রোজেন সালফাইড মৃদু আম্লিক হলেও কিন্তু দ্বিক্ষারিক একটা অম্ল। কেন দ্বিক্ষারিক না, দুটি H+ আয়ন জলীয় দ্রবণে সে উৎপন্ন করছে, এই জন্য মৃদু দ্বিক্ষারিক একটা অ্যাসিড হাইড্রোজেন সালফাইড। এই হাইড্রোজেন সালফাইডের কিছু কিছু আরও প্রপার্টি আছে যেগুলো তোমরা প্রশ্নের সঙ্গে হয়তো পরিচিত হবে আস্তে আস্তে। কীরকম না, আমি বলি এক এক করে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে, রূপোর তৈরি জিনিস বেশি দিন থাকলে বাইরে সেটা কালো হয়ে যায়। কেন কালো হয়ে যায় সেটা জানো? তার কারণ হচ্ছে রূপোর তৈরি জিনিস মানে সেটা হচ্ছে সিলভার। এই সিলভার কিন্তু হাইড্রোজেন সালফাইড যেটা বাতাসে আছে, সে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে রিয়াকশান করে সিলভার সালফাইড কিন্তু ফর্ম করে। সেই সিলভার সালফাইড যেটা ফর্ম করলো, এটা কালো রঙের। এই সিলভার সালফাইড কালো রঙের বলে এই সিলভার সালফাইডটা ওই রূপোর তৈরি জিনিস, তার উপরে কিন্তু একটা আস্তরণ ফেলে দেয়, যেটা কালো রঙের আস্তরণ। ওই জন্য বেশি দিন ব্যবহার করলে বা বেশি দিন ফেলে রেখে দিলে এই সিলভার বা রূপোর জিনিস কিন্তু কালো হয়ে যায়। আর একটা জিনিস প্রশ্ন তোমাদের পড়ে, সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হলো, তৈলচিত্র, যাদের বাড়িতে দেখবে অনেক বড় বড় অয়েল প্রিন্টিং করা তৈলচিত্র আছে, সেই তৈলচিত্র কিন্তু বেশ কিছুদিন পরে সেই তৈলচিত্রটা কীরকম হয়ে যায়? একটা কালচে হয়ে যায়। কেন জানো? এই তৈলচিত্রে যে রং ব্যবহার করা হয়, কালার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লেডের সল্ট। সেই লেডের সঙ্গে হাইড্রোজেন সালফাইড কিন্তু বাতাসে যে হাইড্রোজেন সালফাইড আছে, হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে এই কালো রঙের লেড সালফাইড কিন্তু তৈরি করে। এই কালো লেড সালফাইডটা তৈরি করে বলে কিন্তু ওই যে বড় তৈলচিত্রগুলো, সেই তৈলচিত্রগুলো বেশ কিছুদিন পরে কালো হয়ে যায়, তার উপরে একটা কালচে অধক্ষেপ পড়ে যায়। সেই জন্যে তৈলচিত্রের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতাটা কিন্তু আর থাকে না। কি করে ফিরে পাওয়া যায়? এটাও পরীক্ষা তোমাদের পড়ে। ফিরে পাওয়া যায় কি করে জানো? হাইড্রোজেন পারক্সাইড H2O2, এই হাইড্রোজেন পারক্সাইডে একটু তুলো ভিজিয়ে নিয়ে যদি আমরা ওই তৈলচিত্রের উপরে একবার করে ভালো করে ঘষে নিই, তাহলে আমরা কিন্তু পূর্বের যে কালার, সেই কালারটা ওখান থেকে ফিরে পাবো।
কিভাবে ফিরে পাবো? না, এই যে লেড সালফাইড যেটা কালো রঙের আস্তরণ তৈরি করেছিল সেটাকে হাইড্রোজেন পারক্সাইড জারিত করে দেয়, জারিত করে লেড সালফেটে পরিণত করে, যেটা তুলোর গায়ের সঙ্গে উঠে বেরিয়ে চলে যায়, তৈলচিত্রটা আবার আগের মতো উজ্জ্বলতা ফিরে পায়। এই প্রশ্নগুলো মোটামুটিভাবে তোমাদের পরীক্ষায় থাকে। আর একটা জিনিস থাকে যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা আমি তোমাদের একটু বলে দিই। সেটা জিনিসটা কি? সেই জিনিসটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট। এটা হচ্ছে হাইড্রোজেন যে H2S যেটা আমরা পড়ছি, সেই H2S এর হাইড্রোজেন সালফাইড গ্যাসের কিন্তু একটা বিজারণ ধর্ম, H2S গ্যাসের একটা বিজারণ ধর্ম। বিজারণ ধর্মটা কি? বিজারণ ধর্ম হলো পটাশিয়াম ডাইক্রোমেট, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এটা কেমন জানো? এটা হচ্ছে কমলা রঙের। এই পটাশিয়াম আম্লিক, এটা একটু সালফিউরিক অ্যাসিড লঘু দিয়ে দেওয়া হয়। এই আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা যায়, তাহলে এর কালারটা কিন্তু কি হয়ে যায়? এর কালারটা হয়ে যায় সবুজ। কি হয়? এই আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে দিয়ে যখন হাইড্রোজেন সালফাইড পাস করানো হচ্ছে, তখন এই আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটটা কিন্তু বিজারিত হয়ে এই ক্রোমিক সালফেট তৈরি করছে, যেটা কেমন দেখতে? সবুজ। অর্থাৎ কমলা রঙের পটাশিয়াম ডাইক্রোমেটটা কিন্তু সবুজ ক্রোমিক সালফেটে পরিণত হয়ে যাচ্ছে। এটা হাইড্রোজেন সালফাইড এটাকে বিজারিত করছে, বিজারিত করে কিন্তু এই সবুজ ক্রোমিক সালফেট তৈরি করছে। এটা হাইড্রোজেন সালফাইডের একটা বিজারণ ধর্ম। এবং পরীক্ষায় রিয়াকশান হিসেবেও পড়ে যে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড চালনা করা যায়, তাহলে কি ঘটবে সেটা সমীকরণে প্রকাশ করো। এটা থাকে পরীক্ষায়। তাহলে এটা আমাদের করা অত্যন্ত দরকার, জরুরি। হাইড্রোজেন সালফাইডকে শনাক্ত করব কি করে, চিনব কি করে? ভৌত ধর্মে তোমাদের বলছিলাম পচা ডিমের মতো গন্ধ, রাসায়নিক ধর্মের সাহায্যেও কিন্তু একে শনাক্ত করা যেতে পারে। সেই শনাক্ত করতে আমাদের কি লাগে? সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর অ্যাকুয়াস সলিউশন বা জলীয় দ্রবণ লাগে। এই সোডিয়াম নাইট্রোপ্রুসাইডটা কি জানো? একটা জটিল যৌগ। এটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সংকেত। Na2 থার্ড ব্র্যাকেট FeCN5NO। এই সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের মধ্যে দিয়ে আমরা যদি হাইড্রোজেন সালফাইডকে পাস করাই, সালফাইডের আয়নের শনাক্তকরণে এটা অবশ্য ব্যবহার হয়। সোডিয়াম নাইট্রোপ্রুসাইডটা, তার বর্ণটা কেমন হয়ে যায় জানো? সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের মধ্যে দিয়ে চালনা করলে সে বর্ণটা বেগুনি বর্ণ হয়ে যায়। সেই বেগুনি বর্ণের সংকেতটা কি? কেমন হয়ে যায়? বেগুনি বর্ণ ধারণ করে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দিলে। সেই বেগুনি বর্ণ যেটা ধারণ করলো সেটার সংকেত কি? Na4 FeCN5NOS। এই সালফাইডটা ভেতরে ঢুকে যায়। এটা হলো যে বেগুনি বর্ণ ধারণ করে তার ফর্মুলাটা। তাহলে কিভাবে হাইড্রোজেন সালফাইড শনাক্ত করা হবে? না, সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণের মধ্য দিয়ে যদি হাইড্রোজেন সালফাইড পাস করানো যায়, তাহলে জলীয় দ্রবণের বর্ণটা বেগুনি বর্ণ ধারণ করে। অর্থাৎ Na2 FeCN5NO সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, সেটা পরিণত হয়ে যায় Na4 FeCN5NOS। সালফাইডটা ভিতরে চলে যায় থার্ড ব্র্যাকেটের মধ্যে। এবারে আমরা আলোচনা করব এই যে প্রসেসটা তোমাদের আলোচনা করলাম, অর্থাৎ উলফের বোতলের সাহায্যে হাইড্রোজেন পারক্সাইডের প্রস্তুতি, এই হাইড্রোজেন সালফাইডের প্রস্তুতি বা সালফিউরেটেড হাইড্রোজেনের প্রস্তুতি, এইটা আমরা কিন্তু ল্যাবরেটরিতে করি। হাইড্রোজেন সালফাইডের ব্যবহার হয় প্রচুর পরিমাণে কোথায় জানো? আমাদের গ্রুপ বিশ্লেষণে। গ্রুপ বিশ্লেষণ মানে বিভিন্ন ইনঅর্গানিক যে স্যাম্পেল, অজৈব নমুনা, সেই অজৈব নমুনায় যে বিভিন্ন ধাতু থাকে, সেই ধাতু কখনো কপার থাকে, কখনো সিলভার থাকে, কখনো সোডিয়াম থাকে,
এই যে কখনো আয়রন থাকে, এই যে ধাতুগুলো থাকে অজৈব নমুনায়, এই ধাতবমূলক শনাক্তকরণে কিন্তু এই ধাতবমূলক শনাক্তকরণের জন্যে আমাদের যে হাইড্রোজেন সালফাইড লাগে, সেই হাইড্রোজেন সালফাইড যখন আমরা ধাতবমূলকটা শনাক্ত করব তখন হাইড্রোজেন সালফাইডের দরকার হলো। আবার যখন আমাদের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে তখন হাইড্রোজেন সালফাইডের আর দরকার পড়বে না, তখন হাইড্রোজেন সালফাইড উৎপাদন বন্ধ করে দিতে হবে। তা সেই ক্ষেত্রে অর্থাৎ প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড তৈরির জন্য আমরা কিন্তু যে পদ্ধতি আগে ব্যবহার করলাম ল্যাবরেটরি প্রিপারেশান, ওটা আর ব্যবহার করা যাবে না। অর্থাৎ উলফের বোতলে আর তৈরি করব না, তখন হাইড্রোজেন সালফাইডটাকে তৈরি করব কিপ যন্ত্রের সাহায্যে। কিপ যন্ত্রের সাহায্যে আমরা হাইড্রোজেন সালফাইড প্রয়োজন মতো তৈরিও করতে পারবো, প্রয়োজন মতো তৈরি বন্ধ করেও দিতে পারবো। এবার আমরা দেখি সেই কিপ যন্ত্রটা কীভাবে তার সেটিং করা হয় এবং কিভাবে সেই কিপ যন্ত্রের সাহায্যে হাইড্রোজেন সালফাইড তৈরি করা হয়। প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড আমাদের যখন লাগবে তখন আমরা এই যে কিপ যন্ত্র, এই কিপ যন্ত্রের সাহায্যে প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড গ্যাসটা কিন্তু তৈরি করতে পারবো। আবার প্রয়োজন ফুরিয়ে গেলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের যে উৎপাদন সেটা বন্ধ করে দিতে পারবো। তার জন্য আমাদের লাগে হচ্ছে এই কিপ যন্ত্র। এই কিপ যন্ত্রের 3টি অংশ আছে, উপরের এই একটি অংশ, মাঝখানের এই অংশটি এবং সর্বশেষ এই অংশটি। এই 3টে অংশ সেটিংসের পরে যেটা দাঁড়ায় কিপ যন্ত্র, সেটা আমি তোমাদের এই পাশে দেখিয়েছি। এই টোটাল কিপ যন্ত্রের 3টি অংশ, যেটা আলাদা আলাদা করে দেখালাম এবং আফটার সেটিং তোমাদের দেখালাম। কি করা হয়, এই কিপ যন্ত্রের এই যে ফানেল আছে, এটাকে দীর্ঘনল ফানেল আমরা বলি। এইখান থেকে সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড ঢালা হয়। আর এই যে অংশটা দেখাচ্ছিলাম তোমাদের, নিচের যে অংশটি, নিচের অংশের এইখানে ফেরাস সালফাইড রাখা হয়। উপর থেকে যখন সালফিউরিক অ্যাসিড আমরা ঢালবো তখন সালফিউরিক অ্যাসিডটা এইখান থেকে এসে নিচের অংশে জমা হয়। জমা হওয়ার পরে যখন নিচের অংশ ভর্তি হয়, ভর্তি হয়ে যাওয়ার পরে উপরে উঠতে থাকে ফেরাস সালফাইডের সংস্পর্শে তখন এসে যায়। যখনই ফেরাস সালফাইডের সংস্পর্শে এসে গেল, উপরে এই অংশটি ভর্তি হওয়ার পরে তখন কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হতে শুরু করলো। এই হাইড্রোজেন সালফাইড গ্যাস যেটা উৎপন্ন হলো এই জায়গায় থেকে গেল স্টোরেজ হয়ে। আমরা এখানে এই যে নির্গম নল আছে, এই নির্গম নলের এখানে একটা স্টপ কক করা আছে, আমাদের প্রয়োজন মতো এটা খুলে দিয়ে নির্গম নল দিয়ে হাইড্রোজেন সালফাইডটা আমরা কাজে লাগাতে পারবো। এবার যখন আমাদের প্রয়োজন ফুরিয়ে যাবে তখন আবার এটা বন্ধ করে দেওয়ার ফলে কি হবে, এই যে জায়গায় হাইড্রোজেন সালফাইডটা তৈরি হয়েছিল সেই হাইড্রোজেন সালফাইডটা আবার জমে যাওয়ার জন্য এর উপরে চাপ দেবে, প্রেসার দেবে। দিলে তখন এখানে যে সালফিউরিক অ্যাসিডটা উঠেছিল, যে সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফাইডের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করেছে, সেটা আবার ওই চাপের জন্য নিচে নেমে যাবে। যখনই নিচে নেমে যাবে তখন ফেরাস সালফাইডের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের কন্ট্যাক্ট আর থাকছে না, তখন হাইড্রোজেন সালফাইড তৈরি বন্ধ হয়ে যাবে। এইভাবে আমরা প্রয়োজন মতো কিন্তু হাইড্রোজেন সালফাইড বা সালফিউরেটেড হাইড্রোজেন কিন্তু তৈরি করে নিতে পারি। এই যে দুটি অংশ, এইখানে আরেকটি অংশ করা আছে, এই অংশটাতে আমাদের আফটার এক্সপেরিমেন্ট আমাদের যখন প্রয়োজন হবে না তখন এইখান থেকে সালফিউরিক অ্যাসিডটা ঢেলে নেওয়া হয়। সালফিউরিক অ্যাসিড ঢেলে নেওয়ার জন্য এই অংশটি করে দেওয়া আছে। তাহলে তোমরা সবাই দেখলে কিপ যন্ত্রের সাহায্যে আমাদের প্রয়োজন মতো হাইড্রোজেন সালফাইড তৈরি।